বর্তমান প্রধানমন্ত্রী তিনি চাচ্ছেন নতুনভাবে বাংলাদেশকে দেখার জন্য, তার পিতা এবং তার মাতার থেকে যেটা শিখেছেন সেটা কার্যকরী করার জন্য। সুতরাং তার পথে অনেকগুলি বাধা হবে। যারা হাসিনাকে পেয়েছিল তাদের দাসী হিসাবে, তারাও মনে করছিল বাকি যারা আসবে তাদের দাস হিসাবে কাজ করবে। না, এখন দাস হিসাবে কেউ কাজ করবে না বাংলাদেশে। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে হেফাজত ইসলাম কি জোট বা ঐক্যের জন্য বাধা কিনা? আমি কোনো দল সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না, এটা আমার কোনো অধিকার নেই। আমি শুধু আমার দল সম্বন্ধে কথা বলবো। এখন যেটা আপনাদের নিয়ে 11 জন, আমি কারোর সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। আচ্ছা, সম্প্রতি আপনি ঢাকার বাইরে গিয়ে একটা সমাবেশ একটা বক্তব্য দিয়েছেন, যেটা আবার সে অতীতের কথা অনেককে মনে করিয়ে দেয় যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন বা অনুরোধ করেছেন দেশের ঢাকার বাইরে যেন না যায়, বা এমন একটা বক্তব্য ঘোরাঘুরি করতেছে। এটা আসলে এটার মূল কারণটা ছিল আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না, আপনাকে অ্যাটম বোম এক্সপার্ট হতে হবে না। আপনি নিজেই বুঝেন ভূ রাজনৈতিক অবস্থায় বাংলাদেশ কোথায় অবস্থান করছে এবং বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য কারা কারা বসে আছে, বাংলাদেশকে ধ্বংস করার জন্য কারা কারা বসে আছে। বর্তমান প্রধানমন্ত্রী তিনি চাচ্ছেন নতুনভাবে বাংলাদেশকে দেখার জন্য, তার পিতা এবং তার মাতার থেকে যেটা শিখেছেন সেটা কার্যকরী করার জন্য। সুতরাং তার পথে অনেকগুলি বাধা হবে। জি, এই বাধাগুলি অতিক্রম করার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে। অনেক দেশ আছে তারা, বিশেষ করে ভারত চায় না বাংলাদেশে এগিয়ে যাক। বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করে ভারতের রাষ্ট্রগুলিও স্বাধীনতা দাবি করবে। তারাও চাইবে ছোট ছোট দেশগুলি স্বাধীন হয়ে ভারতকে দ্বিখণ্ডিত করার বা বহু অংশে ভাগ করার জন্য, যেটা ভারত কখনো চায় না। তারা অখণ্ড ভারতে বিশ্বাস করে, এটা মুসলমানরাও বিশ্বাস করে। কারণ গাজওয়াতুল হিন্দ হবেই, মুসলমানদের শাসন হবে ভারতে, সময়ের ব্যাপার। ইসলাম ধর্ম সবচেয়ে সকল আসবেই, এটা আল্লাহর হুকুম, আল্লাহর নবীর হুকুম। বেঈমান মুনাফিকরা হয়তো এটা বিশ্বাস করে না। মুসলমানদের মধ্যে অনেক মুসলমানদারি লোক আছে যারা ইসলাম ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, নাচ গান নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলে গেছেন তার বাইরে কোনো কিছুই হবে না। সমগ্র পৃথিবী ইসলামিক শাসনের আওতায় আসবে। কখন আসবে, কিভাবে আসবে, এটা বলা মুশকিল। আচ্ছা, যেহেতু তারেক রহমান সাহেব অনেকগুলি পদক্ষেপ নিচ্ছে যেগুলি ভারতের তারা মনে করে তাদের কথা মতো চলছে না। কারণ তারা হাসিনাকে পেয়েছিল তাদের দাসী হিসাবে, তারাও মনে করছিল বাকি যারা আসবে তাদের দাস হিসাবে কাজ করবে। না, এখন দাস হিসাবে কেউ কাজ করবে না বাংলাদেশে। আমরা স্বাধীনভাবে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই। এটা আমাদের দেশ, এটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। ভারত চেয়েছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য, সেটা তারা করেছে। আমরা চেয়েছিলাম স্বাধীনতা, সেটা আমরা পেয়েছি। পাকিস্তান এখন আমাদের শত্রু না, তাদের সাথে আমাদের কোনো বর্ডার নেই। চায়না আমাদের শত্রু না, তাদের সাথে আমাদের কোনো বর্ডার নেই। ইরান আমাদের শত্রু না, তাদের সাথে আমাদের কোনো বর্ডার নেই। সুতরাং এই সমস্ত দেশগুলির সাথে বন্ধুত্ব করতে আমাদের কোনো অসুবিধা নেই। ভারত যদি বন্ধু দেশ হতো তাহলে আমাদের অভিন্ন নদীগুলির পানি বন্ধ করতো না, ভারতে এবং সীমান্তে কাটা তার দিত না, আমাদের সব জিনিসগুলি দখল করে খাওয়ার চেষ্টা করতো না। একটা সময় ছিল যখন ভালো অবস্থান ছিল, মোরারজি দেশাই সাহেবের সময়। মোরারজি দেশাই সাহেব একজন খুব ভালো প্রধানমন্ত্রী ছিল ভারতের। তিনি কখনো বাংলাদেশের অমঙ্গল চায় নাই। ইন্দিরা গান্ধীর সময় অনেক সময় এটা ভালো উপযুক্ত সময় ছিল, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত সফলতার সাথে গঙ্গার চুক্তি করেছিল। তখন ছিল প্রথমে 34,000 কিউসেক পানি আমাদেরকে দিতে হবে এটার, এবং গ্যারান্টি ক্লজ থাকতে হবে। গ্যারান্টি ক্লজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে আমরা কাকেও ইনভলভ করে নেই। দূর থেকে আমি ইনভলভ ছিলাম, প্রত্যক্ষভাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইনভলভ ছিল। এবং বাংলাদেশে আসছিল
জগজীবন রাম। এটা একটা গ্রান্টি ক্লজটা উঠেই দিলে এরশাদের সময় এসে আস্তে 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 আর পানি কমাইতে কমাইতে 26,000 কিউসেকে নিয়ে আসলো। এখন তো কোনো পানিই আসে না। সুতরাং আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এটা চিন্তা করা হয়েছিল, রাজবাড়ী পাংশা এলাকার দিকে একটা নতুনভাবে ব্যারাজ করে উপর অঞ্চলকে লোনা পানি থেকে বাঁচানো এবং শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য পানি সংরক্ষণ করা, মাছ চাষের ব্যবস্থা করা। কারণ আমাদের দেশে আমাদের কৃষককে বাঁচায় রাখতে হবে। জাপানে আমাদের তুলনায় 6 গুণ বেশি খাদ্য উৎপাদন করে, তবে আমরা 2 গুণ করলেই তো আমরা ধনী দেশ হিসাবে হয়ে যাব। সুতরাং আমাদের যে অভিন্ন নদীগুলি আছে যেগুলিতে পানি ওরা দিচ্ছে না, এগুলিতে পর্যায়ক্রমে প্রত্যেকটাতে আমাদেরকে ড্যাম বানাতে হবে। যদি সংসদের দিকে থাকান, সংসদে 1/3 প্রায়, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, 1/3 ব্যবসায়ী, তারাই দেশের জন্য কি ভালো করবে আমাকে বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। স্বশিক্ষিত এবং ব্যবসায়ীরা তারা নিজের আখের গোছাবে, তারা জনগণের কাজ করবে না। যেটা আমি জানি না সেই বিষয় আমি বলছি, যেই জিনিসগুলো আমি জানি না, খলিলুর রহমানের সাথে কি কথা হয়েছে দিল্লিতে, আমি তো ওখানে উপস্থিত ছিলাম না। সুতরাং অনুমান নির্ভরশীল কোনো কথা বলাটা এটা গুনাহ। তারপর হচ্ছে দেশে কি হচ্ছে না হচ্ছে এমন কেউ নাই কোনো পাগল ছাড়া যে বুঝে না, সবাই সব কিছু বুঝে। তবে সংসদে লাফালাফি করা আর কথা বলা আর মন্ত্রণালয় চালা ঠিক মতো, এটা দুইটা পৃথক জিনিস। আপনি ভালো কথা বলতে পারেন, ভালোভাবে বক্তব্য রাখতে পারেন, গলা ফাটাইয়ে কথা বলতে পারেন, কিন্তু মন্ত্রণালয় চালানোটা খুবই কঠিন। একটা মন্ত্রীকে সবচেয়ে প্রথমে তার মন্ত্রণালয়ে কোথায় কোথায় দুর্নীতি হয় সেটা বের করতে হবে। এই দুর্নীতিগুলি বন্ধ করার পথ নিতে হবে। যারা যারা দুর্নীতির সাথে লিপ্ত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। মন্ত্রণালয়ে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে। প্রত্যেকে যেন নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর ছোট ছোট জিনিস নিয়ে বিদেশ ভ্রমণের জন্য একটা অজুহাত বাইর করে, এটা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া কেউ যেন বিদেশ ভ্রমণ না করে। এখন বিদেশ ভ্রমণ করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। দলে দলে লোক ইংরেজি শিখার জন্য বিদেশ যাচ্ছে। তাদেরকে তো এখানে একটা ইংলিশ স্কুলে ভর্তি করাই দিলে হতো, ক্লাস 10-এ ইংলিশ স্কুলে ভর্তি করাই দিলে হতো, বা তাদের জন্য আলাদা ক্লাস নিলে হতো। যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে তাদের জন্য একটা পৃথক ক্লাস নিত সন্ধ্যার পরে। তাদেরকে তো আর থাইল্যান্ডে পাঠানোর প্রয়োজন নেই। এটা আমার মনে হয় প্রধানমন্ত্রীকে কেউ ভুল বুঝিয়েছে এবং বিপদগামী করেছে। পররাষ্ট্র নীতির মধ্যে এটা আমরা সবসময় বলে আসছি, আমরা চাই না আমাদের দেশের উপরে কেউ মাতব্বরি করুক, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা কারো দেশ নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। একজন মুসলমান হিসেবে আমরা কারো ক্ষতিও করতে পারি না, কারো জায়গাও দখল করতে পারি না, কারো বিরুদ্ধে কোনো কাজও করতে পারি না। এটা হলো ইসলাম ধর্মের একটা শিক্ষা। আমি আমার দেশ নিয়ে ব্যস্ত থাকবো, আমার দেশটা কিভাবে এগিয়ে যাবে সেই কাজটা করব। কিন্তু অনেকে আছে কিছু টাকার বিনিময়ে বা অন্যান্য অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে বিদেশের দালালি করছে। তাদেরকে চিহ্নিত করা উচিত মাননীয় প্রধানমন্ত্রীর। চিহ্নিত করে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ দেশপ্রেমিক লোক ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। মূল সংকট হচ্ছে সুশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা ঠিক করা এবং ঢাকার হেডকোয়ার্টার থেকে গ্রামে গঞ্জে পর্যন্ত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতকরণ, মানুষ যেন সুখে শান্তি থাকতে পারে। মানুষের তো বেশি চাহিদা নেই, তারা তো সরকারের কাছ থেকে টাকা চাচ্ছে না,
তারা চাচ্ছে তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, তারা যেন ন্যায় বিচার পায় প্রত্যেকের স্তরে, যেটা তারা পাচ্ছে না। এখন হলো জোরজার মুল্লুক তার। আপনি যদি সংসদের দিকে তাকান, সংসদে 1/3 প্রায়, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, 1/3 ব্যবসায়ী, 1/3 স্বশিক্ষিত লোক। তারাই দেশের জন্য কি ভালো করবে আমাকে বলেন? স্বশিক্ষিত এবং ব্যবসায়ীরা তারা নিজের আখের গোছাবে, তারা জনগণের কাজ করবে না। এখানে লাগবে যে সমস্ত লোকেরা দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, নিজের ধন সম্পদ বিলি করতে প্রস্তুত, জনগণের সাথে তাদের যা কিছু আছে তা শেয়ার করতে প্রস্তুত, দেশের মঙ্গলের জন্য কাজ করতে প্রস্তুত। কিন্তু এই স্বশিক্ষিত লোকগুলি তো সেটা করবে না। আপনাকে বুঝতে হবে একটা স্বশিক্ষিত লোক হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো, শত শত কোটি টাকার মালিক কিভাবে হলো। একজন ব্যবসায়ী বা স্বশিক্ষিত লোকেরা কেন আসছে? একটা রেড পাসপোর্টের জন্য। রেড পাসপোর্টটা যদি পায়, সে যে কোনো দেশে ভ্রমণ করতে অসুবিধা হবে না। তারা পাসপোর্টটা কিনে নিয়েছে কোটি কোটি টাকা খরচ করে। তারা দেশের মঙ্গলের জন্য আসে নাই, জনগণের মঙ্গলের জন্য আসে নাই। এগুলি হলো ভৌতাবাজি। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন, বগুড়াতে তিনি বলে দিয়েছেন গণভোটে যা যা আছে তা অক্ষর অক্ষরে পালন করা হবে। তিনি এটার সমাধান দিয়েই দিয়েছেন। সুতরাং এটা নিয়ে নতুনভাবে আর কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমি ওনাকে অনুরোধ করেছিলাম, 2 বার অনুরোধ করেছিলাম যে আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে পৃথিবীতে একজন প্রসিদ্ধ নেতা হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করেছিল। ওনার মা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে তিনিও ইতিহাসে নাম লেখে গেছেন, অমর হয়ে থাকবেন। আমি উনাকে অনুরোধ করেছি আপনি সংস্কারের ক্লজগুলি মেনে নিয়ে এগুলি আইনে পরিবর্তন করে আপনার নামটাও ইতিহাসে লেখায় যান। আমরা পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই, জন্মিলে মরিতে হবে, এটাই চিরন্তন সত্য। মৃত্যুকে ভয় পেলে হবে না, মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। হ্যাঁ, দেখা হয়েছে। না, এরকম কথা হয় নাই, দেখা হয়েছে ইফতার পার্টিতে। জিয়াউর রহমানের এই সৃষ্টি নতুন কুরির মাধ্যমে আসছে তারানা হালিম, এবং পরে সংসদ সদস্য হয়ে জিয়াউর রহমানকে গালি দিয়েছে। নজরুলের যে গীতি, ওনাকে বাংলাদেশে রাখার ব্যাপারে, বাংলাদেশে দাফন করার ব্যাপারে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। না, কবি নজরুলকে দেখার জন্য তো আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে প্রায় সময় পিজি হসপিটালে যেতাম। উনি তো আমাদের তত্ত্বাবধানে ছিল, সরাসরি বঙ্গভবনের তত্ত্বাবধানে ছিল। এবং উনাকে বাংলাদেশে রাখার ব্যাপারে, বাংলাদেশে দাফন করার ব্যাপারে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের পরিবারকে ঘর দেওয়া হয়েছিল ধানমন্ডিতে, এবং কবি নজরুলকে সার্বক্ষণিকভাবে আমরা পিজি হসপিটালে চিকিৎসার জন্য রেখেছিলাম, এবং প্রত্যেক দিন আমরা খোঁজ খবর রাখতাম। ওনার কর্মজীবন তো আমি দেখি নাই, সুতরাং কিভাবে বলবো? আমি যখন দেখেছি উনি তো কথা বলতে পারতেন না। তার লেখা বা তার গান, তার সাহিত্য, অবশ্যই তিনি একজন অসাধারণ ব্যক্তি, যিনি বাঙালিদের জন্য একটা পথ প্রদর্শক হিসাবে কাজ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এবং সমাজ যদি কেউ অন্যায় করে তিনি তালা ভাঙতে বলেছেন। নজরুলের যে গীতি,
সেটা বেঙ্গল রেজিমেন্টে তাদের গান হিসাবে গ্রহণ করেছে। চল রে চল রে চল, উর্দু বাদমা দল, এটা বেঙ্গল রেজিমেন্টের এই সঙ্গীত। বাংলাদেশ বেতার নিয়ে কি আপনার কোনো স্মৃতি আছে কিনা? বাংলাদেশ বেতার নিয়ে আমার তেমন কোনো, বাংলাদেশ বেতারে প্রেসিডেন্ট জিয়া সবসময় যেতেন। ওনার সময়ে ছোটদের যে প্রোগ্রামগুলি হয়, এটা কি কুরি আমি ভুলে গেছি নামটা, ছোটদের জন্য শিশু নতুন কুরি, এটা কিন্তু প্রেসিডেন্ট জিয়ারই শুরু করা। কারণ শিশুকাল থেকে তাদেরকে কালচারালি প্রশিক্ষণ দেওয়া, এটাই মূল লক্ষ্য ছিল। তারানা হালিম তারই হাতের একজন শিশু শিল্পী, যিনি বড় হয়ে প্রেসিডেন্ট জিয়া গালাগালি করেছেন। জিয়াউর রহমানের ইয়ে থেকেই, নতুন করে থেকে, হ্যাঁ, এটা জিয়াউর রহমানের এই সৃষ্টি, নতুন কুরির মাধ্যমে আসছে তারানা হালিম, এবং পরে সংসদ সদস্য হয়ে জিয়াউর রহমানকে গালি দিয়েছে। এটাই স্বাভাবিক। আপনি যদি কারো উপকার করেন, সে আপনাকে ক্ষতি করবে, এটাই বাঙালিদের ধর্ম, মুসলমানদের ধর্ম না। একজন ইমানদার মুসলমান কখনো কারো ক্ষতি করবে না। আমি আপনার ভালো না করতে পারি, আপনার উপকার না করতে পারি, কিন্তু আপনার ক্ষতি করাটা এটা ধর্মীয়ভাবে মহাপাপ। আল্লাহর রসুল বলেছেন, তুমি যদি কারো হৃদয়ে আঘাত করো, আমি তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব না। অতি সম্প্রতি একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছে, অনেক শিক্ষার্থী এবং একজন টিউনু সম্ভবত পোস্ট করেছেন, মানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম নিয়ে সাংবিধানিকভাবে, মানে এটা নিয়ে কেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসা যাচ্ছে না? এটা তো যারা সরকারে আছে তারাই বলতে পারবে। আমি তো বহুদিন থেকে সরকারে নেই, আমি তো 2000 সাল থেকে 26 বছর সরকারে নেই, তা আমি কীভাবে বলবো আপনাকে কথাগুলি? এটা সাংবিধানিকভাবে এটা আসা উচিত, যেটা সত্য ঘটনা সেটাই উচিত। আমার কাছে দলিল আছে, এই দলিলটা তো বিএনপি ব্যবহার করতে পারে। আমার কাছে তো লিখিত দলিল আছে, বাকিদের কারো কাছে দলিল নাই বাংলাদেশে, আমার কাছে লিখিত দলিল আছে। বিষয়টা কি? যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার জন্য আমি পরামর্শ দিয়েছি, এটা লিখিতভাবে আছে। জেনারেল শওকত তখন এটা লিখেছিলেন। আপনি যদি বলেন যে আপনার পিতা ইংল্যান্ডের রাজা ছিল, কে বলবে আপনাকে না? এখন তো ফেসবুকে দেখেন না কিভাবে গালাগালি করে। যারা গালাগালি করে, আমি তাদেরকে বলবো যে গঠনমূলক সমালোচনা করেন, যেন দেশের উপকার হয়, আর যার বিরুদ্ধে বলছেন তার উপকার হয়। তার মাকে গালি দিয়ে, তাকে গালি দিয়ে, অশ্রাব্য গালাগালি করে আপনি নিজের মুখটা নষ্ট করতেছেন এবং গুনার কাজ করতেছেন। শহর বলেন বা কোনো শহর বলেন, এগুলো কোনো মাপ নেই। তাহলে আমাদের জন্য বন্যা নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে এবং সস্তায় বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ হওয়াটাও সম্ভব। এবার প্রথমবার যেহেতু গভীর রাত্রে খেলা হয়েছে, ধর্মকর্ম বাদ দিয়ে ফুটবল খেলাটা দেখা, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। নামাজ বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টিনাকে আর ব্রাজিলকে দেখা, এটা আমার কোনো প্রয়োজন নেই। তারা আমাকে ব্যস্ত নেবে না, দুজকেও নেবে না। এই খেলা আমার কোনো কাজে আসবে না। আসল খেলা হলো আল্লাহর সাথে সম্পর্ক রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখা। সেটা হয় একমাত্র ইবাদতের মাধ্যমে। চট্টগ্রামে যে বন্যা হলো, তো এই বন্যার নিয়ে একটা প্রশ্ন হচ্ছে যে একই জিনিস বারবার পুনরাবৃত্তি হচ্ছে, মানে বন্যার যে সিমটম গুলো বা বন্যা যে হয়, কি কারণে হয়, একই কারণে হয়, কিন্তু এগুলো সমাধান কেন হচ্ছে না? এগুলি সমাধান করা খুবই কঠিন, কারণ এই পানিগুলি শুধু বাংলাদেশের না। এই পানিগুলি একদম চীন থেকে নিয়ে
ভারতের 7 স্টেট হয়ে পার্বত্য চট্টগ্রাম প্রবেশ করে বিভিন্ন নদী দিয়ে। বিশেষ করে আমাদের এলাকায় যে বন্যাটা হয় সেটা হলো শঙ্খ নদীর পানি দিয়ে। আমি বহুবার প্রস্তাব করেছি শঙ্খ নদীতে বান্দরবনের উপরে একটা কাপ্তাইয়ের মতো একটা বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। এটার ফিজিবিলিটি স্টাডি হয়েছিল, জানি না কি কারণে এটা বাদ পড়ে আছে। এরপরে দক্ষিণ দিকে যদি যান, একই জিনিস, মাতামুহুরী নদী দিয়ে উপর থেকে পানিগুলি আসে, ভারতের থেকে, চায়না থেকে পানিগুলি আসে, এগুলি এসে ফাইনালি বঙ্গোপসাগরে পতিত হয়। সুতরাং এটা বন্ধ করা খুব কঠিন কাজ। এটা যদি উপরের দিকে কাপ্তাই লেকে যেভাবে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য বন্যা নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে এবং সস্তায় বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ হওয়াটাও সম্ভব। চায়নাতে ছোট ছোট নদীগুলির উপরেও তারা বিদ্যুৎ উৎপাদন করে। সুতরাং আমাদের দেশে যে অভিন্ন নদীগুলি আছে প্রত্যেকটাতে বাঁধ দিয়ে আমরাও বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই ব্যাপারে আমি অনেকগুলি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু জানি না কি কারণে এগুলি দিনের আলো দেখে নাই। আচ্ছা, এটা হলো চট্টগ্রাম বা বন্যা কথা, কিন্তু ঢাকা শহরে দেখি যে আমরা সামান্য বৃষ্টি হলেই, ঢাকা শহর বলেন বা কোনো শহর বলেন, এগুলো কোনো মাপ নেই। এগুলো হলো এতিম শহর। হকাররা দখল করে নিয়েছে ফুটপাত। চট্টগ্রামে 71% রাস্তা পর্যন্ত হকাররা দখল করে নিয়েছে। এটা পৃথিবীতে এই ধরনের কোনো ব্যাপার কোথাও দেখা যায় না। এটা হলো একটা কঠিন কাজ, কিন্তু হকারদেরকে বলতে হবে যে তোমরা তোমাদের জায়গায় চলে যাও, নির্দিষ্ট দোকান নাও, দোকান নিয়ে চলে যাও। রাস্তার উপরে কোনো হকারগিরি চলবে না, ফুটপাতের উপরে কোনো হকারগিরি চলবে না। আর যেখানে যার দোকান থাকবে তাকে তার জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আপনি সিঙ্গাপুরে যান, পাশে থাইল্যান্ডে যান, প্রত্যেকটা দোকানের সামনে তাদের একটা ডাস্টবিন থাকে, এবং যাই কিছু হয় তার সারাদিনের ময়লাগুলি ওই ডাস্টবিনে থাকে, অথবা পলিথিনের একটা প্যাকেট থাকে, ওই প্যাকেটের মধ্যে থাকে। তারা দিন শেষে ওইটা নিয়ে ময়লার ডিপুতে ফেলাই দেয়। আমাদের এখানে যার ইচ্ছে যেখানে ময়লাগুলি ফেলাবে, এটার কোনো নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণের জন্য নাই, অদক্ষ লোকেরা, অকর্মণ্য লোকেরা, চাঁদাবাজেরা বিভিন্ন দায়িত্ব নেয় দলীয় দৃষ্টিকোণ থেকে। এগুলো দলীয় দৃষ্টিকোণ থেকে হইলে হবে না। যারা উপযুক্ত লোক তাদেরকে এখানে পদায়ন করতে হবে এবং তাদেরকে 100% জবাবদিহিতার আওতা আনতে হবে। বিদেশে অনেকগুলি গাড়ি পাওয়া যায় যেগুলি হাতির সুরের মতো লম্বা বড় বড় পাইপ থাকে। একটা লোক থাকে, রাত্রিবেলা তারা 3টা থেকে 5টার মধ্যে সমগ্র রাস্তাগুলি পরিষ্কার করে নেয়। এইগুলি কোনো 1000 কোটি টাকার দরকার নেই। হয়তো 50 কোটি টাকা দিলে ঢাকার মতো একটা শহরকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবে, পরিষ্কার রাখতে পারবে, চট্টগ্রাম শহরকে রাখতে পারবে। এইগুলি দিয়ে কারো যোগ নেই, সবাই নিজের নিজের ধান্দা নিয়ে ব্যস্ত। এবং যারা নিজ নিজ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বা কোনোখানে এমপি ইলেকশন করে ফিল করেছে, তাদেরকে এই জায়গায় পদায়ন করা হয়েছে, যার কারণে তাদের কাছে এই দায়িত্বটার কোনো মূল্য নেই। যুদ্ধের সংখ্যায় 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে করতে। জনগণ নারীকে এতগুলি মারা হয় নাই, কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই। তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম 10,000 লোক ছিল যোদ্ধা। 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়। তাহলে 30 লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন? আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হতে পারে, 10,000 হতে পারে। শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায়? ব্রিটেনে গেল, ইউকেতে, লন্ডনে গেল। লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির,
ওনার সাথে তার প্রথম দেখা হয়। তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে সিরাজ, সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন? বলছে, তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে। বলে, বঙ্গবন্ধু আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? বল, তাই নাকি? কখন হয়েছে বলো তো? সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল, এখানে কি কি হয়েছে বলো? বলছে, শুনেছি 3 লাখের মতো লোক শহীদ হয়েছে। তো 3 লাখকে উনি ইংরেজিতে 3 মিলিয়ন বলে ফেলছিলেন। এটাই সিরাজুল ইসলামের বইতে লেখা আছে। আমাদের 11টা সেক্টর ছিল। একটা সেক্টরে ম্যাক্সিমাম, খুব বেশি ধরি 10,000 লোক ছিল যোদ্ধা। তাহলে 10,000 হলে 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়। তাহলে 30 লক্ষ মারা যাবে কোত্থেকে আমাকে বলেন? যদি যুদ্ধের সংখ্যায় 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে কোত্থেকে? জনগণ, নারী কি করতে এতগুলি মারা হয় নাই? আপনাকে তথ্য তো আছে, তথ্য ছাড়া তো না। 30 লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি? 30 লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার। হয়তো 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে, কিন্তু 30 লক্ষ তো হতে পারে না। কিন্তু স্যার 30 লক্ষ লোক শহীদ হয় না, এটার আসলে যুক্তি কি? হয় না এর পেছনে গল্প? আপনাকে তো যুক্তি তো দিলাম, আপনাকে আর কিভাবে বলবো? যুদ্ধের সংখ্যা ছিল 1,20,000-এর বেশি না, 1,10,000-এর বেশি না। তাহলে এত লোক মারা যাবে কোত্থেকে যুদ্ধে? আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হতে পারে, 10,000 হতে পারে, লক্ষ লক্ষ লোককে তো হত্যা করে নাই। এটা হলো ভারতের বয়ান, শেখ মুজিবের বয়ান, শেখ হাসিনার বয়ান, বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য। কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো। ভারতের কারা আজকে লাভবান? হাসিনার আমলে কারা লাভবান হয়েছে? ভারত লাভবান হয়েছে। বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে, বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই। আচ্ছা স্যার, এই 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন, এর মধ্যে কোনো রাষ্ট্রনায়ক বা কোনো সংগঠন কি উদ্যোগ নেয় নাই যে আসলে সুনির্দিষ্ট 64 জেলার 56,000 বর্গ মাইলে যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, কতজন লোক মারা গেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বা ভারত বা পাকিস্তান কত কি চুরি করে নিয়ে গেছে, এটা নিয়ে কি কোনো অনুসন্ধান হয়? অবশ্যই আছে, না থাকবে না কেন? সরকারের কাছে আছে। আমার মনে হয় এখন বাংলাদেশের সমস্যা অন্যগুলি। আপনি 1971-এ চিপে খেলে ইকুর মতো কোনো লাভ হবে না। এখন জাতির সামনে যে সমস্যাগুলি আছে, এটাতে কীভাবে উত্তরণ হবেন, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে, মানলাম যে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত, আমরা ওটা জানতে চাই না, অসুবিধা নাই, কিন্তু বর্তমানে মুক্তিযুদ্ধ নিয়ে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা হচ্ছে। ওটা হবে না কেন? হাসিনা কি করেছে? তাদের দলে যারা 5 বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা রিফিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা আমেরিকাতে ছিল তারাও মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ মানে কি? যারা অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযোদ্ধা। ওই রকম মুক্তিযুদ্ধ যদি হয়, বাংলাদেশে যখন 9 কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযোদ্ধা। আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন, তাহলে আরেকজন লোক যশোরে বসে যে কষ্টে জীবন যাপন করেছে, লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই, আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই, বা অন্য দেশে যারা ছিল তাদের কোনো কষ্ট হয় নাই, কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানিদের হাতে নিগৃহীত হয়েছে। সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে। মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে। যারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে, অথবা মুক্তিযোদ্ধাদের সাথে থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এছাড়া তো বাকিরা মুক্তিযুদ্ধ না। আপনি তাদেরকে সহযোগী বলতে পারেন, বাট দে আর নট ফ্রিডম ফাইটার্স। হাসিনা তো সবগুলি একাকার করে দিয়েছে, তার দলের লোকজনকে ভাতা দেওয়ার জন্য এটা ঠিক করেছে। আমি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী যে আছে তাকে অনুরোধ করেছি, আপনি এগুলো সব কাটশিট করেন, কাটশিট করে 30-40 হাজারের মধ্যে নিয়ে আসেন। জাতির সম্পদ এভাবে নষ্ট করা ঠিক হবে না। গরিব মানুষেরা খাইতে পায় না, আর শেখ মুজিবের সন্তানেরা মুক্তিযোদ্ধা ভাতা পাবে, এটা তো ঠিক না। স্যার, আমার প্রশ্নটা যদি ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিব বা ক্ষমা চাচ্ছি। সেটা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার দল বলা হয় আওয়ামী লীগকে, তারা দাবি করছে।
তারা স্বাধীন করছে দেশ, শেখ হাসিনার বাপের দেশ তারা বলছেন, বা আওয়ামী দোষরা বলে যে আওয়ামী লীগের স্বাধীন করছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই আওয়ামী লীগের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ নাই কেন? এটা তো উত্তর আপনি দিয়ে দিয়েছেন, আমি আবার উত্তর দেবো কেন? আপনি তো বললেন যে যদি যুদ্ধ করতো তাদের মধ্যে খেতাব প্রাপ্ত থাকতো। জি। খেতাব প্রাপ্ত কেউ নাই তো। তো এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই। তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে, আমোদ ফুর্তি করেছে। তারা তো যুদ্ধে অংশগ্রহণ করে নেই। তারা তো রর প্ররোচনায় কীভাবে বাংলাদেশে ফিরে আসে রক্ষী বাহিনী করবে, মুজিব বাহিনী করবে, এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। রাশিয়াকে তারা ফলো করছিল, কিভাবে ক্ষমতায় দীর্ঘায়িত হবে, কিভাবে ক্ষমতায় টিকে থাকবে, এই পরিকল্পনা তারা করছিল এবং তারা এসে এটা বাস্তবায়নও করছে। মুজিব বাহিনী সৃষ্টি করেছিল, রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল। আর্মির কোনো প্রাধান্য ছিল না, রক্ষী বাহিনী ছিল 1 নম্বর বাহিনী, তাদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া হতো। আর্মির অনেক অফিসারকে, অনেক অন্যান্য পদবীর লোকদেরকে রাস্তাঘাটে রক্ষী বাহিনী অত্যাচার করেছে, পিটাইয়েছে। অনেক ঘটনা এরকম আছে, যার কারণে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় বাংলাদেশ সেনাবাহিনী উল্লাস করেছে। উল্লাস করার পিছনে একটাই কারণ, শেখ মুজিব আমোদ ফুর্তি করেছে, ভারতের দালাল হিসেবে কাজ করেছে, বাংলাদেশের জনগণের পক্ষে কোনো কাজ করে নাই। কারণ তার তো প্রসব বেদনা ছিল না, আমাদের তো প্রসব বেদনা ছিল। 9 মাস আমরা যুদ্ধ করেছি, কষ্টটা কি জিনিস, অস্ত্রের মুখে যাওয়া, গুলির মুখে যাওয়া যে কী কষ্ট, এটা তো শেখ মুজিব বুঝে নাই। সে তো পাকিস্তানের আতিথেয়তা গ্রহণ করে ওখানে মুরগি আর ছাগলের মাংস খেয়েছে। আর হাসিনা, তার যে প্রসব হয়েছে সেটা তো সেনানিবাসে হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যে তার ছেলে, তাকে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর হসপিটালে, ওখানেই তো তার বড় ছেলে জয়ের জন্ম হয় এবং পাকিস্তানের কাছ থেকে ভাতা পাইতো। আমি একাধিকবার আপনাকেও বলেছি, সবাইকে বলেছি। সুতরাং তারা পাকিস্তানকে গালি দেবে, তাদের মুখে এটা মানায় না, কারণ তাদের ভরণ পোষণ করেছিল পাকিস্তানিরা। তার ছেলে হয়েছে পাকিস্তানের সামরিক হসপিটালে। এটা হলো ভারতের বয়ান।